আন্দামান দ্বীপপুঞ্জ বেড়াতে গিয়ে রস আইল্যান্ডের নাম করতেই হবে। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের জাতীয়তাবাদ বা স্বাধীনতার আকাঙ্ক্ষার ছাপ এখানে রয়ে গেছে। এই দ্বীপে পৌঁছাতে হবে পোর্ট ব্লেয়ার থেকে জাহাজ করে। জাহাজের জানলা দিয়ে সমুদ্রের অজস্র জলরাশি। আমি এই প্রথম দেখলাম সমুদ্রের জলের রং গাঢ় কালো। এই কারণেই কি আন্দামান আর কালাপানির দেশ সমার্থক হয়ে গিয়েছে? আমার তো মনে হয় তাই। যদিও আমাদের সমাজে এর ব্যাখ্যা কেমন হয় তা আমরা প্রথম পর্বে তুলে ধরেছি। সমুদ্রের গাঢ় ঘন কালো রূপের শোভা দেখতে হলে রস আইল্যান্ড যেতেই হবে। প্রথম পর্বে আমরা বলেছি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের শায়েস্তা করার জন্য ব্রিটিশ আন্দামানকে বেছে নিয়েছিল। রস আইল্যান্ড ছিল তাদের মুখ্য প্রশাসনিক কার্যালয়। অতএব গড়ে তোলা হয়েছিল একদিকে বিভিন্ন প্রশাসনিক ভবন, প্রিন্টিং প্রেস, আবার এটিকে বাসযোগ্য করার জন্য ও সাথে আমোদ প্রমোদের ব্যবস্থারও ত্রুটি ছিল না। এর সঙ্গে ছিল বেকারি, হাসপাতাল, এমন অনেক সুযোগ সুবিধা। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কারারুদ্ধ করার জন্য একেবারে প্রথমে এই দ্বীপটিকেই বেছে নেওয়া হয়েছিল। বিপ্লবীদের মাথায় বাঁশ বা ঘাসের ছাউনি জুটত, তবে তাদের শ্রমেই উচ্চ কর্তাদের প্রয়োজনীয় বিলাসবহুল বাড়ি, ঘর ইত্যাদি তৈরি করে নেওয়া হয়। পরে এই সমস্ত বিপ্লবীদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দ্বীপ নিজের স্থান করে নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো তার বছরখানেক আগে এখানে ভূমিকম্পে কয়েকটি জায়গা ধ্বংস হয়, কিন্তু এই বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপান দ্বীপটির দখল নেয়। ব্রিটিশ এখান থেকে সরে যেতে বাধ্য হয়। এই সময় 1943 সাল নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে আসেন ও এই পরিস্থিতির সুযোগ নিয়ে স্বাধীনতার প্রতীক ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করেন। ব্রিটিশের সমুদ্র সমীক্ষক ক্যাপ্টেন ড্যানিয়েল রস এর সম্মানার্থে দ্বীপটির নামকরণ হয়েছিল। আজ আমাদের নেতাজির নামে দ্বীপটি নেতাজি সুভাষচন্দ্র বসু নামে পরিচিতি পাচ্ছে। তাই সমগ্র জায়গাটি ভাঙাচোরা অবস্থায় থাকলেও যে অজস্র গাছপালা রয়ে গেছে তার পাতায় পাতায়, শিরায় শিরায় অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমরা এখানে অটোতে ঘুরেছি, পায়ে হেঁটে ঘুরতে পারলে অনুভূতি আরো गाढ़ो अफगानी जब से बचा हुआ है, सेकेंड वर्ल्ड वॉर में ही सब खत्म हो गए जो जापानी ने बॉम्बिंग किया था। और ये क्या है? और ये लेफ्ट साइड में ये पहले आरसी चर्च है, रोमन कैथोलिक चर्च। आज के डेट में पावर हाउस बना दिया गया। इस आइलैंड के लिए अभी पावर सप्लाई यहीं से हो रहा है। पूरा आइलैंड শুনেছিলাম ময়ূর আছে, আমরা দেখিনি, তবে হরিণ প্রচুর। বেশ কিছুটা এগিয়ে সমুদ্র দেখা যাবে। শান্ত পরিবেশে গাছপালা মোড়া এই জায়গাটি সত্যিই মনে দাগ কাটবে যদি আমরা মনে রাখি স্বাধীনতা সংগ্রামের শুরুর সাথে জায়গাটির যোগসূত্র। এখানে আসার পথে পড়বে রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। নামকরণে বোঝা যায় এখানে জলের মধ্যে নানা খেলা, যেমন জলের ওপর নানা ধরনের গাড়ি চলার মজা কেমন হয় তা উপভোগ করা যায়। এছাড়া পথেই আছে নর্থ বে আইল্যান্ড। এটি জলের তলায় পৃথিবীর সম্পদ দেখে নেবার জায়গা। বিভিন্ন চেহারার মাছ, কাঁকড়া আর কোরাল রিফ দেখার অন্যতম আদর্শ জায়গা। বেশ কিছু ব্যবস্থা আছে যার সাহায্যে
এগুলি দেখা যায়। তবে সমুদ্রের তলায় নিয়ে গেলে একরকম দাম, বোটে বসে আয়না ফেলে যদি ছবি দেখায় তার দাম আলাদা, এই আর কি। এবার অন্যান্য আকর্ষণীয় দ্বীপগুলির সঙ্গে পরিচয় করাবার আগে বলবো, এই জলযানগুলিতে উঠবার আগে বহু প্রশাসনিক ব্যবস্থার ধাপ পার হতে হয়। নিজেরা প্ল্যান করে গেলে আগে থাকতে হোটেলের সাথে বিষয়টি পরিষ্কার করে নেবেন। এটাও মনে রাখবেন, আন্দামান কিন্তু সস্তা জায়গা নয়, তবে সাধ্যের মধ্যে নিশ্চয় হবে যদি আপনারা সচেতন হয়ে পরিকল্পনা করেন। এখানে কিছু কিছু বিষয় বাড়তি মূল্য দিতে হয়, যেটা আগে থাকতে ওরা বলে না। এগুলি মনে রাখবেন। ট্যুর কোম্পানির হাত ধরলে অনেক প্রশাসনিক দায় দায়িত্ব থেকে আপনি মুক্ত থাকবেন। তবে স্বাধীনতা চাইলে সব দিক যাচাই করে নিজেরাই আনন্দ করে আসুন। হ্যাভলক আইল্যান্ড এখন যার নাম স্বরাজ দ্বীপ, এবার সেটা নিয়ে আসি। পোর্ট ব্লেয়ার থেকে এখানেও আসতে হবে জলযানকে আশ্রয় করে। এই দ্বীপের সমুদ্র তীরগুলি বিশেষ সৌন্দর্যের দাবি রাখে। হ্যাভলক বিচে সমুদ্রের জলের রং নানা শেডের নীল ও সবুজ। বিশাল সমুদ্রের এমন রূপ দেখতে সত্যি এক ধরনের শান্তির পরিবেশ তৈরি হয়। জল এত স্বচ্ছ, সেটাও দেখবার মতো। এই দ্বীপে রাধানগর বিচ বিখ্যাত সূর্যাস্ত দেখার জন্য, আর কালাপাথার বিচ মন কাড়ে সূর্যোদয় দেখবার জন্য। এছাড়া এলিফেন্টা বিচের আকর্ষণ ওয়াটার স্পোর্টস এর জন্য। সমুদ্র ছাড়াও গাছপালা ঘেরা দ্বীপগুলিতে ঘুরে বেড়াতে ভালো লাগবে। দেশভাগের সময় ওপার বাংলার মানুষকে এখানে পাঠানো হয়, জমি অনেকটাই দেওয়া হয়েছিল। শুনলাম এনাদের একটি অংশ ব্যবসা বাণিজ্য করে বেশ প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তার সুযোগ হলে মনে হবে আপনি পশ্চিমবঙ্গেই আছেন। আর একটি দ্বীপের কথা জানাবো, তার নাম বারাতাং। এখানে চূড়া পাথরের গুহা আছে। এছাড়া কাদামাটির মধ্যে আগ্নেয়গিরির উপস্থিতি দেখতে পাওয়া যায়। এই জায়গায় যাবার অন্য উত্তেজনা হলো পথে জারোয়াদের দেখবার সম্ভাবনা থাকে। অনেক ভোরে বার হতে হবে। সম্পূর্ণ যাত্রাপথ মিলিটারি নিয়ন্ত্রিত। জারোয়াদের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। বেশ অনেকটা গাড়িতে গিয়ে এক জায়গায় জেটি আছে, সেখান থেকে জলযানে বাতারাং দ্বীপে আসতে হবে। তারপর নৌকা চড়ে গুহা দেখবার সুযোগ। কিন্তু এতটা পথ খুবই সুন্দর লাগবে। দুধারে ঘন জঙ্গল, আর সচরাচর দু একজন জারোয়াকে দেখাও যায়। তাদের চোখের দৃষ্টি একটু অন্যরকম। স্বাভাবিকভাবেই বসে দাঁড়িয়ে থাকে, জামা কাপড় স্বল্প। গুহা দেখতে ভালোই লাগবে। তবে আমার চ্যানেলে ভিয়েতনামের হ্যালং বেতে যে গুহা দেখিয়েছি তার কথা মনে হচ্ছিল। আন্দামানের নীল দ্বীপের কথা নিয়ে আসছি আমাদের পরের ভিডিওটিতে।